শুরু করছি স্বপ্নের ফেরিওয়ালার তৃতীয় পর্ব। অশ্রুসিক্ত নয়নে মণি তাকিয়ে আছে লোকটার উপর পাশবিক অত্যাচার করা মানুষগুলোর দিকে। তার চোয়াল শক্ত হয়ে এসেছে, বুকের মধ্যে যেন ঝড় উঠছে। কে ওখানে? হঠাৎ মণি একজনকে দেখতে পায়। ছোড়দা না? হ্যাঁ, ছোড়দাই তো। মণির ছোড়দা বাড়ির বারান্দার উপর দাঁড়িয়ে পালবাড়ির বড় ছেলে বিশ্বজিতের সাথে কথা বলছেন। দূর থেকে তাদের কথা শুনতে না পেলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল মণি। ছোড়দা যেখানে আছেন, লোকটা অন্তত প্রাণে বেঁচে যাবে। কিন্তু তার আর এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। ছোড়দা তাকে দেখতে পেলেই ভীষণভাবে রেগে যাবেন। তাই মণি এক পা দুপা করে পিছোতে থাকে এবং যেভাবে এখানে এসেছিল ঠিক সেভাবেই নিজের ঘরে গিয়ে ছোড়দার বাড়ি ফেরার অপেক্ষায় বসে থাকে। বেশ কিছু সময় পর ছোড়দা বাড়ি ফিরে জানান হাড়টা উদ্ধার হয়েছে। চোরটাকে আচ্ছা করে শাসিয়ে চিকিৎসার জন্য হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। মণি একটা বস্তির ঘিঞ্জি গলির মুখে দাঁড়িয়ে আছে। একটুক্ষণ ভেবে নিয়ে সে গলির ভেতর প্রবেশ করে। ভেতরে ঢোকা মাত্রই একটা উটকো গন্ধ তার নাকে ভেসে আসে। গলির পথটা খুব সরু, পথের এখানে ওখানে নোংরা জল জমা হয়ে আছে। পথের দুপাশে টিনের চালার ছোট ছোট ঘর। ঘরগুলো কেমন জানি স্যাঁতস্যাঁতে। কোনো কোনো ঘরের ভেতর থেকে দেশি মদের গন্ধ ভেসে আসছে। এক কিশোরী প্রায় মণিকে ধাক্কা মেরেই দেখা হ্যায় পেহেলি বার সাজন কে আঁখো মে প্যার গেয়ে চলে যায়। আর দূরে দাঁড়ানো কিছু মেয়েরা বিশ্রীভাবে হেসে ওঠে। মণির খুব অস্বস্তি হচ্ছে। এখানে প্রত্যেকেই যেন কৌতূহল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। একটা ঘরের বারান্দার উপর বেশ কয়েকজন ছেলেরা বসে তাস খেলছে। একটু এগিয়ে গিয়ে মণি তাদের কাছে লোকটার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করায় তাদের মধ্যে একজন ছেলে বলে ওঠে, কেন বলতো, তুইও সালার হাতে কেস খেয়েছিস বুঝি? আর না হলে তোদের মতো জেন্টেলম্যানদের তো এখানে আসার কথা নয়। আরেকজন ছেলে হলুদ দাঁত বের করে বলে, সানা ভাবেসাদ বাণী, যা খোয়া গেছে তার পাওয়া যাবে নে গো। তুমি বরং সোনাবাবু আমাদের সঙ্গে বসে পড়ো, একটুখানি পকেটের মাল ঝাড়ো আর অনেকখানি পাওয়ার সুযোগ করে নাও। মণি দাঁতে দাঁত চেপে সেখান থেকে সরে পড়ে। মণিকে চলে যেতে দেখে আগের ছেলেটা চেঁচিয়ে উঠে বলে, ওই মালের কথা শুনেই ফুট দিলি যে, এখনো হরলিক্স খাওয়া ছাড়িসনি বুঝি? ছেলেটার কথা শেষ হতে না হতেই সবাই একসঙ্গে খ্যাকশিয়ালের মতো খিকখিক করে হেসে ওঠে। আরও কিছু দূর এগোতেই মণি একজন বয়স্ক লোককে দেখতে পায়। তার কাছেও একই কথা জানতে চাওয়ায় বৃদ্ধ মণিকে একবার আপাদমস্তক দেখে নিয়ে গম্ভীর হয়ে দার্শনিকের ভঙ্গিতে বলেন, আগে নিজের পরিচয়টা দাও দেখি। ওই চোরের সাথে তোমারই বা কাজ কি শোনে? এখানেও কোনো জবাব না দিয়েই মণি চলে যায়। অবশেষে অনেক কষ্টে গলির শেষ মাথায় থাকা লোকটার বাড়ির সামনে এসে সে দাঁড়ায়। ঘরের ছাউনি বলতে দুটো টিন আর বাকিটা পলিথিনে মোড়া। ঘরের ভেতর থেকে লোকটার গোঙানোর আওয়াজ শোনা যাচ্ছে। একটা নারী কণ্ঠ ভেসে আসছে। মহিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন আর বলছেন, কতদিন কইছি চুরি চামারি কইর না, গতর খাটাইয়া খাও। একটা বার যদি আমার কথা কানে তুলতা, ফা বাপরেও ছাড়ে না। অহন লুলা ল্যাংরা হইয়া বিছনাত পইরা থাকো, আর আমি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করি। গলা খাকারি দিয়ে মণি ঘরের ভেতর ঢোকে। ভেতরে টিমটিম করে একটা বৈদ্যুতিক বাল্ব জ্বলছে। ঘরের একপাশে চৌকির উপর ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে লোকটা শুয়ে আছে। খানিকটা দূরেই বাঁশের বেড়ার উপর হেলান দিয়ে ময়লা শাড়ি পরা একজন শ্রীনকায় দেহী মহিলা কপালে হাত দিয়ে বসে আছেন। মহিলার পাশেই খালি গায়ে হাফ প্যান্ট পরা দুজন ৮-১০ বছরের ছেলে একটা পেয়ারা নিয়ে কাড়াকাড়ি করছে। বিছানার উল্টো দিকে
একটা পুরনো কাঠের টেবিলের উপর বেশ কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা। টেবিলের উপর থাকা প্যারাসিটামল এবং অ্যান্টিবায়োটিক ওষুধের স্ট্রিপগুলোও মনির চোখে পড়ে। টেবিলের পাশেই টাঙানো একটা দড়িতে কিছু কাপড় ঝুলছে। হঠাৎ ঘরের মধ্যে ভদ্র কাপড় চোপড় পরা একজন অপরিচিত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে মহিলা আর ছেলেগুলো কেমন জানি গুটিসুটি মেরে গেছে। মণি আমতা আমতা করে বলে, আমি একটু দাদাকে দেখতে এসেছি বলেই সে কাঁথা মুড়ি দেওয়া লোকটার গায়ের উপর হাত রাখে। লোকটার মাথায় ব্যান্ডেজ। গলার কাছে হাত রেখে সে বলে, গায়ে তো বেশ জ্বর, উনি দুপুরবেলা কিছু খেয়েছেন? মহিলা ধরা গলায় বলেন, মায়ের খাইয়াই ফ্যাট ভরছে, ঘরে ফিরার পর থাকি 4 বার পাতলা পায়খানা করছে, শরীরে কোনো বল নাই, এর নিয়ে যে এখন আমি কি করি? মণি বলে, আমি দেখছি, একটু আসছি, এক্ষুনি আসব। যাওয়ার পথে তাস খেলতে থাকা সেই ছেলেগুলো মণিকে আবার ঠাট্টা বিদ্রূপ করে। ওই মেয়েগুলো এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। মণিকে দেখে তারা আবারও হিন্দি গানের কলি গেয়ে ওঠে। মণি কোনো দিকে ভ্রুক্ষেপ না করে লম্বা লম্বা পা ফেলে সামনের দিকে এগোয়। কিছুক্ষণ পর কয়েক প্যাকেট ওআরএস আর কিছু রুটি তরকারি নিয়ে সে ফিরে আসে। খাবারের থলেটা মহিলার দিকে এগিয়ে দিয়ে বলে, দাদাকে খালি জল খেতে দেবেন না, জলের সাথে এই প্যাকেটে থাকা পাউডার মিশিয়ে খাওয়াবেন, আর আজ রাতে এনার ভাত খাওয়া বারণ, রুটি তরকারি খাওয়াবেন। আপনারাও চাইলে খেতে পারেন, আমি একটু বেশি করে এনেছি। তারপর টেবিলের উপর থেকে প্যারাসিটামলের স্ট্রিপটা তুলে নিয়ে বলে, খাওয়ার পর এখান থেকে একটা ট্যাবলেট খাইয়ে দেবেন, জ্বরটা কমবে। আমি কাল আবার আসব। মণি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরও মহিলা এখনও মূর্তির মতো একই জায়গায় দাঁড়িয়ে আছেন। ছেলেগুলোর নজর খাবারের প্যাকেটের দিকে। পরদিন দুপুরবেলা বেশ কিছু ফলমূল, শাকসবজি, চাল ডাল আর কয়েক প্যাকেট বিস্কুট নিয়ে মণি আবার সেই লোকটার বাড়িতে যায়। আজ আর ছেলেগুলোকে দেখা যাচ্ছে না। মণিকে দেখা মাত্রই লোকটার স্ত্রী ব্লাউজের ছেঁড়া জায়গাটা শাড়ি দিয়ে আড়াল করে চৌকির তলার থেকে বসার জন্য একটা ভাঙা মোড়া বের করে দেন। আজ মণি পকেটে করে তার বাড়িতে থাকা থার্মোমিটারটা নিয়ে এসেছে। থার্মোমিটার দিয়ে জ্বর মেপে সে বলে, আজ জ্বর অনেকটাই কম, আমি আগামীকাল এসে একবার এনাকে হাসপাতালে নিয়ে যাব। ড্রেসিং করাতে, মানে ক্ষতস্থানের ব্যান্ডেজগুলো বদলাতে হবে। তারপর টেবিলের উপর দুটো 100 টাকার নোট রাখতে রাখতে বলে, এই টাকাটা রইল, আর ওই ব্যাগের মধ্যে কিছু খাবার দাবার আছে, আশা করি কয়েকটা দিন চলবে। মহিলা চোখ কপালে তুলে বলেন, মনে হয় আপনি বড়লোক মানুষ, বড়লোকের মনে আমরার মতো মানুষের জন্যে অত দয়া তো আগে দেখছি না। এইবার ফানুর বাপ জেলে যাওনের পর চক্রবর্তী মশাইয়ের হাতে ফায়ে দইরা মিনতি করছিলাম তেনার ঘরের বাসন মাজার খামটা আমারে দেওয়ার জন্যে। হয় কি না, চুরের বউ চুরি হইব, খাম দেওন তো দূরের কথা, এই ঘরের চৌকাট মারাইলেও আমার ঠ্যাং ভাঙ্গা রেখা দিব। আর আপনি আমরার জন্য অত কিছু, এ কি করে সম্ভব? মণি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবতে থাকে, যে চক্রবর্তী পুজো করতে বসে ভুলভাল মন্ত্র পড়ে আর শাস্ত্রের দোহাই দিয়ে নির্বোধ মানুষদেরকে ঠকিয়ে বেড়ায়, সে অন্য একজনকে চোর বলছে। কিন্তু মহিলাকে বলার মতো কোনো কথাই সে খুঁজে পায় না। 15-20 দিন কেটে যাওয়ার পর একদিন সকালবেলা মণি লোকটার বাড়িতে উপস্থিত হয়ে দেখে লোকটা চৌকির উপর পা ছড়িয়ে বসে আছে। মণিকে দেখা মাত্রই উঠে দাঁড়িয়ে মণির দুহাত চেপে ধরে সে বলে, আমি 2 দিন ধইরা তোমার অপেক্ষাই করতাছিলাম। আমার বউয়ে আমারে সব কইছে। আমার অসুখের সময় তুমি আমার খোঁজ খবর করছো, ডাক্তার বৈদ্য করছো, ঘরে বাজার সদাই করছো। তোমার ঋণ আমি কি কইরা শোধ করি? পাশে থাকা মোড়াটায় বসতে বসতে মণি বলে, আমি কিছু একটা চাইব, আমায় দিতে হবে। লোকটা কাচুমাচু হয়ে বলে,
আমার ধন সম্পত্তি থাকলে সব দিয়া দিতাম, কিন্তু তোমার দিবার মতো যে আমার কাছে কিছুই নাই। মণি বলে, কথা দাও আমাকে, আর কোনোদিনও তুমি চুরি করবে না, খেটে খাবে। লোকটা ঈষৎ হেসে বলে, মনটা তোমার বড় ঠিকই, কিন্তু বয়সটা কচি, দুনিয়াদারি জানো না, দাগি আসামিরে খাম দিব খেয়ে। চেষ্টা করলে একটা কাজ ঠিকই জুটে যাবে। বলেই মণি এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে বলে, বৌদিকে দেখতে পাচ্ছি না, ভেবেছিলাম তোমার ঘরে এক কাপ চা খাবো। লোকটার মুখ আনন্দে ঝলমল করে ওঠে। বলে, এর দরকার নাই, আমি তোমারে চা কইরা খাওয়ামু, খাইলে কইবা খাইছি। চায়ে প্রথম চুমুক দিয়েই মণি কি যেন ভাবতে থাকে। তারপর আয়েশ করে চাটা শেষ করেই লোকটাকে জিজ্ঞেস করে, ব্যবসা করবে? আমি করবো ব্যবসা? তোমার মাথাটা কি আওলা হইয়া গেছে? ব্যবসার আমি জানি কি? তুমি সত্যি চমৎকার চা করো, চায়ের দোকান খোলা যেতে পারে। দোকান খোলার জন্যে টেয়া লাগে, অত টেয়া আমি পাইতাম কই? সে ব্যবস্থা আমি করব, তুমি বলো তুমি রাজি কিনা। লোকটা মহা উৎসাহে বলে, রাজি, আমি তোমার সব কথায় রাজি। এক সপ্তাহ পর মণিদের পাড়ার মোড়ে একটা নতুন চায়ের দোকান দেখা যায়। দোকানের মালিক সেই খ্যাতনামা চোর। সেদিন লোকটার ঘর থেকে বেরিয়েই মণি সোজা চলে যায় তার বন্ধু ফ্যাজলের হার্ডওয়্যারের দোকানে। ফ্যাজলকে সে সব কথা খুলে বলে। মণি বলে, আপাতত একটা ঘর ওঠানোর মতো আমার কিছু টিন চাই। আমার বিশ্বাস একদিন এই লোকটাই তোর পাওনা টাকা মিটিয়ে দেবে, আর যদি সে না মেটাতে পারে তাহলে আমি আছি। ফ্যাজল মণির এক কথায় টিনের ব্যবস্থা করে। মণি, নুমান, চন্দন এবং তাদের আরও কয়েকজন বন্ধুদের টাকায় চায়ের দোকানের অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়। প্রথম প্রথম ওই দোকানে খুব একটা কেউ যেত না, কিন্তু লোকটার হাতের তৈরি চায়ের সুঘ্রাণ ধীরে ধীরে মানুষদের টানতে থাকে, আর যে কেউ একবার সেই চা চেখে দেখে তাকে দ্বিতীয়বার আসতেই হয়। আজ আর সে চোর নয়, একজন নামিদামি ব্যবসায়ী। চায়ের সঙ্গে সে বিশেষ এক ধরনের পকোড়া তৈরি করে। তার তৈরি পকোড়া এতটাই প্রসিদ্ধ হয়ে গিয়েছে যে কড়াই থেকে নামানো মাত্রই উধাও হয়ে যায়। তবে প্রত্যেক দিন 2-4টে পকোড়া সে মণির জন্য আলাদা করে তুলে রাখে। মণিকে চা পকোড়া খাওয়াতে না পারলে সে যেন শান্তি পায় না। মাঝে মাঝে তার স্ত্রীকেও দোকানে দেখা যায়, তিনি খুব মন দিয়ে স্বামীর সঙ্গে কাজ করেন। সেদিন শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে মহিলা মণিকে বলেন, আপনি আমার স্বামীর নূতন জীবন দিচ্ছেন। আপনি মানুষ না, ফেরেশতা। বয়সে বড় হইলে আপনার পা ধুইরা ভক্তি করতাম। এই লোকটার মতোই টিপটপ চা ঘরের ছেলেটাও মণিকে চা খাওয়ানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকে। কিন্তু কেন? বলবো আগামী পর্বে। এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর গল্প ভালো লাগলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আজকের মতো চলি, আবার কথা হবে। টাটা।